that has got some kind of reserved within the layers, right? They have uh, their impression on those layers. Okay, তো ইন দ্যাট কেস আমি শুধু তার ছবিটা দেখে, ওই পাথরের মধ্যে, ওই শিলার মধ্যে তার ছবিগুলো দেখে আমি তাদের আইডেন্টিফাই করতে পারবো। নাও ইউ হ্যাভ আইডেন্টিফাইড ফর সে ইন এ রিজিয়ন, you have gone to a very deep forest, okay, and সেইখানে খনি খনন করতে করতে হয়তো দেখা গেল there are 20 this different fossil you have found. Okay, there are 20 different fossil you have found, and you can only describe those fossil on the basis of their structure. There you will not have any kind of idea about their reproductive behavior. For say, those animals were living in that place for about 500 years ago. Okay, so in that 500 years ago, you do not have any kind of idea that what was going on in that place, and which animals were forming one species or in one group and other animals in other group. You do not have any idea. You have just found those animals in very naive condition. All those animals are new to you. Now you don't have any idea about the reproductive behavior, which animal was reproducing with themselves and which other was reproducing with other partners. So in that case, you only have their morphological characteristics with you, and on the basis of their morphological characters only you can identify them in one group or in one species group. ওকে, সবাই বুঝতে পেরেছো যে শুধুমাত্র মরফোলজির ভিত্তিতে ওই ফসিল গুলো কেমন দেখতে লাগছে পাথরের উপর, তার বেসিসেই কিন্তু যাদের একই রকম দেখতে হবে তাদেরকে আমি একটা গ্রুপে রাখবো, যাদের আরেকটু অন্যরকম দেখতে হবে তাদেরকে আমরা আলাদা গ্রুপে রাখতে পারবো। তো ইন দ্যাট কেস আবার এই ফসিল স্টাডিটাও খুব ইম্পর্টেন্ট। যদি ফসিল আমরা যদি না স্টাডি করতে পারতাম, এভলিউশনারি রেসে যে কি অ্যানিমাল থেকে কিভাবে অ্যানসেস্টর গুলো এসছে, যেটা ক্ল্যাডিস্টিক আমরা বলি, যে ব্রাঞ্চিংটা কিভাবে হয়েছে, কোন অ্যানসেস্টর থেকে কোন অ্যানিমাল তৈরি হয়েছে, সেইটা আমরা এক্সপ্লেন করতে পারি। তার মানে ফসিলের সাহায্য নেওয়াটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এভলিউশন স্টাডি করতে গেলে। তো সেইখানে তাদেরকে তাহলে আমরা স্পিসিস হিসেবে গণ্য করতে গেলে we only have one parameter, that is the morphological characteristic. Reproductive behavior is not important in this case. So whenever there will be this kind of scenario in evolutionary study or of describing any new type of species per se, you have to only focus on the morphological characteristic. So this is one limitation of the biological species concept given by me. আমি কি বলছি বোঝা গেল? বুঝলেন সবাই? Yes. বুঝতে পারলেন? হ্যাঁ। Okay. Okay. Then I am coming to, so আমরা এখানে আরেকটা তাহলে জিনিস পেলাম, that is, হ্যালো স্যার। so one is this, হ্যাঁ বলুন। Yes. সেকেন্ড বললাম শুধুমাত্র, তাহলে আমরা, হ্যাঁ বলুন। শুধুমাত্র গঠনের বেসিসে আমরা মানে ওটা মানে যেটা বললেন আপনি গঠনের বেসিসে মানে বিচার করলে এমনি আদার কোনো মানে মানে পদ্ধতিতে ওটা করা হয়নি, খালি গঠনের বেসিসেই করা হয়েছে? অ্যাকচুয়ালি ফসিল গুলো স্পেসিয়েশন আরো অনেক পদ্ধতি হতে পারে, যেমন ধরুন কার্বন ডেটিং। ওকে, কার্বন ডেটিং ইজ সামথিং, সেটা দিয়ে না, সেটা কি হয়, সেটা দিয়ে কোন এজে সেই ফসিলটা তৈরি হয়েছে সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারছেন? মানে সেই এই ফসিলটা কত যুগ আগে বা কত বছর আগে সেখানে প্রথিত হয়েছে সেটা দিয়ে আপনি একটা কোরিলেশন করতে পারেন। বাট মেইনলি ইউ হ্যাভ টু ফোকাস অন দি মরফোলজি, মানে যাদের দেখতে একই রকম হবে মোটামুটি আপনি সেখানে প্রিজিউম করে নেবেন যে দিস ইজ ওয়ান গ্রুপ, রাইট? সেইখানে আমার যেটা এখানে বলার, যে সেইখানে রিপ্রোডাক্টিভ আইসোলেশনের কনসেপ্ট দিয়ে আপনি তাদেরকে এক্সপ্লেন করতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, নেক্সট আর লিমিটেশন কি হতে পারে? একটা লিমিটেশন হতে পারে লাইক একটা কনসেপ্ট আছে যেটা বলা হয় ইমপিয়েন্ট স্পিসিয়েশন। ইমিপিয়েন্ট বা ইন্টারমিডিয়েট, আচ্ছা ইমিটা দিয়েই বলি, ইমিপিয়েন্ট
speciation. এই টার্মটা আপনাদের এসএলএম আছে। This is actually a scenario. What happens like any species or any animal residing within a area. Now, for say that animal is living in that area for 500 years, like we, the humans. We are living in this earth for over many years, Hello. thousands of years. So in that case, what happens for say any animal is living on earth for thousands of years, they actually accumulate or they actually get adapted with the environment surrounding them by very minor corrections in their characteristics, যেটাকে আমরা অভিযোজন বলি। অভিযোজনে কি হয়, কোন একটা জায়গায় টিকে থাকতে গিয়ে ছোট ছোট কিছু কারেকশন সেই সমস্ত অ্যানিমালকে করতে হয়। তো একটা অ্যানিমাল ধরুন সে একটা রূপে আছে, জাস্ট আমি একটা রাফ এর জন্য আমি এখানে বলছি এই অ্যানিমালটা এরকম ভাবে আছে, জাস্ট মানে আপনি মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। নাও টু অ্যাডাপ্ট ইন দি এনভায়রনমেন্ট very slowly they are micro evoluting, they are accumulating very small mutations or changes in their body, and now maybe they have become like this. Okay, so this animal has now transformed into this type of animal, but yet they are not reproductively isolated from each other. ওকে, তারা নিজেদের মধ্যে এখনো হয়তো মানে হিউম্যানের ক্ষেত্রে যদি ভাবুন আজ থেকে আরো 500 বছর পরে গিয়েও হয়তো হিউম্যানের মধ্যে তাদের আমাদের যে উচ্চতা, উই মে গেট সাম ডিফারেন্স ইন আওয়ার ক্যারেক্টারিস্টিক্স লাইক our height may be reduced or height may get increased or our color may somehow change, something very minor corrections there may be, but still you can find that still we will be able to reproductively mate with each other. But there is this very small things, very small changes are getting these small changes are happening over the years. Now due to this thing, now for say for after a very long few years, this animal will now form a very different species like this. Now they cannot reproduce with each other. ওকে, মানে এখন তারা আর নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারছে না। হয়তো এমন হলো যে তাদের বহিরাকৃতি বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে খুব বেশি চেঞ্জ হলো না, দে আর সিমিলার, বাট সামহাউ দে ক্যান নট মেট উইথ ইচ আদার। সো ইন দ্যাট কেস অল দিস মানে এটাকে যখন এই ফর্মে আসতে গেলে তার কিছু ইন্টারমিডিয়েট স্টেজ থাকবে, এভলিউশনারি প্রসেসের মাঝে কিছু মানে মানে রাতারাতি তো এই অ্যানিমেল এরকম হয়ে যায় না, অনেক দিন ধরে মাইক্রো এভলিউশনের মাধ্যমে ছোট ছোট কিছু কারেকশনের মাধ্যমে দে অ্যাকচুয়ালি গেট ইনটু দি আলটিমেট ফর্ম। সো দিস থিং ইজ কল্ড দি ইম্পেন্ট স্পিসিয়েশন, মানে এই যে তার মাঝের যে এক একটা স্টেপ থাকবে এই স্টেপ গুলোকে এক একটা স্পিসিয়েশন, ইম্পেন্ট স্পিসিয়েশন বলা হয়। So this thing is not clearly described by Ernst Mayr in his speciation theory, মানে তিনি মেইনলি রিপ্রোডাক্টিভ আইসোলেশন ইন্টারব্রিডিং এর উপরে ফোকাস করেছেন, বাট ওভার দ্য ইয়ার্স তাদের মধ্যে এই যে চেঞ্জেস গুলো আসে সেইগুলো সম্পর্কে সম্যক যে এক্সপ্লেনেশন, those explanations were not given by Ernst Mayr in his biological species concept, and that is covered by other taxonomical features like the morphotaxonomy, cytotaxonomy, all those things. So this is one type of limitation in this case also. Okay, স্যার এখানে ডারউইনের so ফিঞ্চেস these are ডার্নার ফিঞ্চের আমরা উদাহরণ নিতে পারি, যেখানে তাদের খাদ্যাভ্যাসে ডিউ টু দেয়ার ফুড হ্যাবিট চেঞ্জ মানে ডিফারেন্স ইন ফুড হ্যাবিট দে হ্যাভ অ্যাকচুয়ালি প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস, মানে তারা আস্তে আস্তে অনেক দিন থেকে অ্যাকুমুলেট হতে হতে তারা একটা সময় পরে গিয়ে আলাদা আলাদা স্পিসিস হয়ে গেছে, তাই তো? তো সেই রকম ভাবেই আমরা তাহলে সেই যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করতে পারছি। ক্লিয়ার? তো আশা করি অন্যান্য যে কনসেপ্ট গুলো, এভলিউশনারি স্পিসিস কনসেপ্ট, নমিনালিস্টিক স্পিসিস কনসেপ্ট, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। কোনো রকম কোনো প্রশ্ন ছোটখাটো এর মধ্যে 2-3 মিনিটের মধ্যে? স্যার ফসিল স্পেসিয়েশনটা একবার বলে দিন। Fossil speciation is like what we do in fossil in
we will find different organisms in fossilized condition in nature, right? Because they maybe have মানে অনেক দিন থেকে তারা পরিবেশে থেকে তারা কোনো একটা মানে যেটাকে শিলাভূত বা পাথরীভূত বলা হয়, তারা কোনো একটা স্তরে আটকে গেছিল এবং তারা দে আর এক্সটিংক্ট ফ্রম দি নেচার, দে হ্যাভ জাস্ট এলিমিনেটেড ফ্রম দি নেচার, বাট from those records, from those pictures of or those structures, we can have an idea that this type of animals were living on our earth someday. Okay, so now these things, এদেরকে যদি আমি, এরা কোন স্পিসিস, এই ফসিল গুলো কোন স্পিসিস, এইটা যখন আমি জানতে চাইবো, সেই ক্ষেত্রে we need to only depend on its structure, how they look. You cannot actually specify, you cannot give any specific name or a name, the name of this species is called actually the specific name. You cannot name those animal in a scientific manner on the basis of its reproductive behavior, because you don't have any idea about the reproductive behavior, which among those animals, which among those fossils used to reproduce with each other. You will not have any kind of clear idea about that just on the basis of its outer structure. You then have to go for the speciation process and identifying them and giving them a new name. Okay, so this is fossil speciation. That's why it is called fossil speciation, right? It cannot be explained by the biological species. Now, as I have talked Hello, about sir. the naming of the species, one Hello. thing is very important here is the typification. হ্যাঁ বলবেন কেউ কিছু? হ্যাঁ, হ্যালো স্যার, বলছি কিছু ইনসিপিয়েন্ট। বলবেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতা হ্যালো স্যার, শুনছেন? বলছি যে শুনতে পাচ্ছি, হ্যাঁ। ইনসিপিয়েন্ট স্পেসিয়েশনের আমরা কি এক্সাম্পল এটা দিতে পারি যে হচ্ছে অ্যাডাপ্টেশন হচ্ছে মানে ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশনের দ্বারা ইনসিপিয়েন্ট স্পেসিয়েশন হতে পারে, এটা কি আমরা বলতে পারি? ডাইভার্জেন্ট স্পিসিয়েশন বা এটাকে কনভার্জেন্ট স্পিসিয়েশন ভাবুন, মানে কনভার্জেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সামটাইমস কি হয় যে ধরুন দুটো আলাদা আলাদা অ্যানিমাল আছে, তারা কোনো একটা জায়গায় অবস্থান করতে তাকে সেই জায়গার সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, তাই তো? ধরুন হ্যাঁ হ্যাঁ একদল হিউম্যান বা ধরুন যে কোনো অ্যানিমাল, একটা বার্ড আর একটা কোনো একটা অন্য একটা অ্যানিমাল, কোনো একটা হয়তো অ্যাম্ফিবিয়ান কিছু, তাদেরকে কোনো এক্সট্রিম ঠান্ডা কন্ডিশন, এক্সট্রিম কোল্ড বা কোনো এক্সট্রিম হিটেড কোনো কন্ডিশনে থাকতে হবে। So according to the nature, they are actually adapting some new features to live in that place. That may be internal or that may be external. So now they are evolving with time and they are evolving in a single direction, right? মানে দুজনেরই উদ্দেশ্য হচ্ছে আমাকে এই জায়গায় বাঁচতে গেলে, এই ঠান্ডায় বাঁচতে গেলে আমাকে আমার শরীরের মধ্যে কিছু এমন কিছু কেমিক্যাল হয়তো তার মিউটেশনের মাধ্যমে শরীরের মধ্যে তৈরি হচ্ছে, যেটাকে তার শরীরটাকে গরম রাখছে, বা তার শরীরের বাইরের যে স্ট্রাকচার তার সেরকম ভাবে অ্যাডাপ্ট করতে হচ্ছে। সো ইন বোথ দি কেসেস দিস ক্যারেক্টারিস্টিক্স আর কনভার্জেন্ট ইন নেচার, মানে তারা একই রকম ক্যারেক্টারিস্টিক্স তাদেরকে গ্রহণ করতে হচ্ছে। তো তার মানে তারা এই যে তারা কিন্তু তখন ইয়েস, এবার তখনও কিন্তু তারা নতুন স্পিসিস তৈরি করলো না, বাট দে আর ইন এ প্রসেস অফ প্রডিউসিং নিউ স্পিসিস. But this thing has no explanation with the reproductive behavior of those animals. That's why this can't be explained by this mere explanation of speciation. আর এইখানে আরেকটা কনসেপ্ট যেটা ডাইভার্জেন্ট স্পিসিয়েশনের কথা যেহেতু বলছেন, সেখানে সিম্প্যাট্রিক স্পিসিয়েশনের কথা বলা যায়। সিম্প্যাট্রিক স্পিসিয়েশন হচ্ছে ধরুন আমি জাস্ট যদি একটা okay, sympatric speciation. What is sympatric speciation? I was just about to come in this topic, but okay. Sympatric speciation is for say in a region, in a geographical region, there are different animals living in this region. Okay, now what happens in some cases during living in this place only, some of these animals they start to behave differently.
they start to adopt some different mutation. For say this in here, these few animals, they are getting adapted to some new behaviors. Okay, Okay. একই জায়গায় অবস্থান করছে একই জিওগ্রাফিক্যাল একই রিজিয়নে, বাট ডিউ টু সাম Different. মিউটেশনস উইদিন দেয়ার বডি, they start to behave differently, and this process is not like one night or two night. It's not about years. It actually takes thousands of years to happen, living in the same place, but they are getting adapted to some new characteristics, and they are now, over the time, what will happen, they will completely gain some other type of characteristics, and they will form, in that case, a very different species. মানে তখন আর এই একই জায়গায় থাকছে, কিন্তু পাশের অন্যান্য অ্যানিমেল গুলোর সঙ্গে তারা সাদৃশ্য থাকছে না। তো হ্যাঁ, হ্যাঁ। এইরকম যে এক্সপ্লেনেশন গুলো, যেটাকে ডাইভার্জেন্ট যেগুলো ক্ষেত্রে বলা, ডাইভার্জেন্ট মধ্যে ফেলা যেতে পারে। এমন স্টেবিলিটি দেখা যায় নেচারে, যে ধরুন একটা জায়গায় দুটো এরকম ভাবে হেটেরোজাইগাস কন্ডিশন, ধরুন দুটো হচ্ছে এখানে ডমিনেন্ট হোমোজাইগাস, and these are the recessive Recessive, homozygous, and you have the heterozygous alleles, individuals. Now what happens, sometimes these heterozygous individuals on that region, they actually get eliminated from the nature. মানে অনেক দিন থেকে থাকার পর দেখা যায় যেগুলো একদম এক্সট্রিম কন্ডিশন, ধরুন যে অঞ্চলে সব থেকে যে লম্বা যে গাছগুলো ছিল, আর সেখানে যে গাছগুলো তাদের দৈর্ঘ্য কম, only they are surviving, but the trees with the median medium height of যেগুলো, that সেগুলো species, they are getting, মানে তারা পুরোপুরি এলিমিনেটেড extinct হয়ে হয়ে যায়। যাচ্ছে। আর সেই ক্ষেত্রে কি হয়, এই যে দুটো এক্সট্রিম কন্ডিশন গুলো, তারা অনেক অনেক দিন এক্সিস্ট করার পর আস্তে আস্তে কিন্তু তারা রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয়ে যায়, দে ফর্ম টু ডিফারেন্ট স্পিসিস। ওকে, বুঝতে ওকে। পারলাম? তো হ্যাঁ, হ্যাঁ, এর মাঝের যে ইন্টারমিডিয়েট কন্ডিশন, ইনসিপিয়েন্ট স্পিসিয়েশন যেটাকে বলা হচ্ছে, সেই কন্ডিশন গুলোকে কিন্তু আমরা বায়োলজিক্যাল স্পিসিস কন্ডিশনের মানে কনসেপ্টের মধ্যে দিয়ে আন্ডারে হচ্ছে ফেলতে পারি না। ওকে, ওকে, so ওকে, থ্যাংক these ইউ are স্যার। the limitations. হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। Yes. So now we are coming to new topic, that is the typification. I just described about the naming of the individuals. মানে একটা অ্যানিমালকে নাম দিতে হবে, কিভাবে হয়, প্রসেসটা কি, এই প্রসেসটা জানাটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এত যে আমরা, ধরুন আমাদের তো সাইন্টিফিক নাম মুখস্থ করতে গিয়েই আমাদের অসুবিধা হয়, মানে আমাদের মনে হয় কি এত সব বাজে বাজে নাম, যখন আপনারা ক্লাসিফিকেশন পড়েছে তখন নিজেদের বিভিন্ন এত নাম, কিন্তু you need to understand that there are still some individuals or organisms present in the nature that are still not discovered. এত লক্ষ লক্ষ অ্যানিমাল আমরা অলরেডি উই হ্যাভ ডিসকভার্ড, বাট তার মধ্যেও এখনো অনেক স্পিসিস, মানে কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু আমরা তাদের এখনো আইডেন্টিফাই করে উঠতে পারিনি, অথবা তাদের নামও দিতে পারিনি। তো দিস প্রসেস ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড হ্যাঁ বলুন। বললাম যে এই যে আমাদের হিউম্যান স্পিসিস এর মধ্যে অনেক রকম ভাগ আছে, যেরকম সিম্পাঞ্জি, গরিলা, বানর, এই একই মানে প্রায় প্রায় স্পিসিস, উই আর নট সেম স্পিসিস, উই আর অফ সেম জেনাস। মানে ধরুন শিম্পাঞ্জি আলাদা, গরিলা আলাদা, কিন্তু হিউম্যানের ক্ষেত্রেই ধরুন, যেমন হোমো ইরেক্টাস, আমাদের একটা পূর্বপুরুষ, মানে আগের যারা এভলিউশনের প্রসেস এসেছিল ভাবা হয়, but we are different from each other. Homo sapiens is different from this Homo erectus or all the other group of animals, because we cannot reproduce মানে আমরা একটা হোমো ইরেক্টাসের সঙ্গে থিওরিটিক্যালি আপনারা যদি ভাবেন, একটা হোমো ইরেক্টাস, একটা মেল হোমো ইরেক্টাস যদি কোনোভাবে হোমো ইরেক্টাসের স্পার্ম আর একটা যদি কোনো একটা হোমো স্যাপিয়েন্স এর কোনো ওভাম, তাদের আপনি যদি ফার্টিলাইজ করার চেষ্টা করেন, তারা কখনোই কোনো ভায়াবল জাইগোট তৈরি করবে, তারা কখনোই কিন্তু কোনো জীবন্ত লিভিং কোন একটা নতুন হোমো কোনো একটা তৈরি করতে পারবে না, unless in some cases you can see that hybridization, and this is also a very important limitation of the biological species concept. As you can see in case of plants, hybridization is a very common thing. Like আমরা যে কুল খাই, আমরা সমস্ত কিছু যে কোনো খাবার এখন অনেক কিছু বলা হাইব্রিড খাচ্ছি, দিস
এটার হাইব্রিড, ওটার হাইব্রিড। So these are actually against the nature. These are not happening naturally. Sometimes we are inducing those hybridization process, and sometimes also this is happening naturally, very in rare cases. But this is common in plant. মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি। So this thing also cannot be explained by this reproductive isolation theory. সেখানে তো তার রিপ্রোডাক্টিভ আইসোলেটেড তাহলে থাকলো না। আমরা তো হাইব্রিড স্পিসিস তৈরি করলাম, বা নতুন হাইব্রিড স্পিসিস যেগুলো আসছে তারা নিশ্চয়ই দুটো ইন্টার স্পিসিস তাদের মধ্যে মেটিং এর ফলে সেই সমস্ত অ্যানিমাল গুলো বা সেই সমস্ত প্ল্যান্ট গুলো ইভলভ করছে। তো প্ল্যান্ট ট্যাক্সোনমির ক্ষেত্রে সেই জন্য অনেক ক্ষেত্রেই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের কোনো ইম্পর্টেন্স নেই। স্যার বললাম যে এই এই যে এতগুলো মানে হিউম্যানদেরই মানে বললেন একই মানে একই জেনাসের, একই জেনাসে একই গোষ্ঠীর, তো এদের এদের যে এদের আলাদা রকম এভলিউশন হলো কেন? মানে এই যে আলাদা আলাদা এক একজন এক এক রকম ভাবে এভলভ করলো, এটা কেন? আমরা যারা, জাস্ট আমি বেশি সময় নেবো না কারণ আমাকে অন্য টপিকে করতে হবে। আমরা যারা হিউম্যান, আমরা যারা আছি, আমরাও কিন্তু একটা এভলিউশন প্রসেসের মধ্যে আছি। আমি কি বলছি বুঝতে পারছেন? এটা একদিনের মধ্যে হয় না। আমরা আজকে হিউম্যানরা যেরকম আছি, আমাদের শারীরিক গঠন যেমন আছে, বা আমাদের ইন্টারনাল কন্ডিশন বা আমাদের ব্রেন, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্রেন, এটা কিন্তু আজ থেকে যদি পৃথিবীতে হিউম্যান বা পৃথিবী ধ্বংস না হয়, if we somehow get survive for another 1000 years, there will be a definite change in our brain. Already you can see that we have termed the different generation as generation X, generation Y, মানে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবারা, আমাদের দাদুরা যেমন ছিলেন, আমরা বা আমাদের পরবর্তী যারা জেনারেশন থাকবে, তাদের মধ্যে কোথাও না কোথাও there will be some changes in at the brain level. So we all are in some kind of evolutionary process, in between those evolutionary process. তো তেমন ভাবেই হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, তারা কিন্তু এটা কিন্তু 100 বছর 200 বছরের ব্যাপার নয়, হাজার হাজার বছর ধরে তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করেছে। why that they have adapt, or we the human, আমাদের যারা পূর্বপুরুষ তারা অ্যাডাপ্ট করেছে টু সার্ভাইভ ইন দি কন্ডিশন। সার্ভাইভ করতে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম ভাবে অ্যাডাপ্ট করতে হয়েছে। দেখবেন আমাদের শারীরিক গঠনগুলো এখন যেটা আছে, আমাদের হাঁটা চলা, কথা বলা, ভাবনা চিন্তা, বা সব থেকে বড় ব্যাপার অন্যান্য অ্যানিমেলের উপর যে ডমিনেন্ট করা, এগুলো সবগুলোই কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা ইভলভ হয়েছি। পরবর্তীতে হয়তো আরো বেশি ইভলভ হবো এবং সারা পৃথিবীর উপরে আমাদের হয়তো দখলটা আরো বেশি থাকবে। তো এই প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু উঠে এসেছে, এবং সেটা পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। প্রাকৃতিক, আমরা ডারউইনের প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন থিওরি জানি, সেখানে সার্ভাইভ যে সমস্ত অ্যানিমেলরা, যে সমস্ত গ্রুপ সার্ভাইভ না করতে পেরেছে, তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, তাই নয়? তেমন ভাবেই যদি অ্যাডাপ্ট না করতে পারতো, যেমন এখন আমাদের, যেমন আমরা সবাই সামনাসামনি ফিজিক্যাল মানে সামনাসামনি দাঁড়িয়ে ক্লাস নেওয়ার জন্য আমরা সেটাই আমরা জানি, ক্লাস বা পড়াশোনা এভাবেই হয়, আমরাও তাই করেছি। বাট এখন দেখুন আমাদের এইভাবে ইন্টারাকশন হচ্ছে, কিন্তু এই সিস্টেমের সঙ্গে যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারতাম, আমাদের তাহলে কি শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে থাকতো, কিছুই ঘটতো না। তো উই হ্যাড টু অ্যাডাপ্ট। তো তেমন ভাবেই, এটা খুব ছোট মাইনিউট একটা এক্সাম্পল, এরকম ভাবেই অনেক বছর ধরে আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে 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 আমরা আজকে এই পরিস্থিতিতে, এবং উই আর অলসো ইভলভিং উইথ টাইম। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর যে টাইপিফিকেশন কনসেপ্ট আসে, টাইপিফিকেশন কনসেপ্ট হচ্ছে whenever the scientist or any taxonomist has found one group of animal, একটা অ্যানিমাল দেখা গেছে যেটা আগে কখনো এক্সপ্লেন হয়নি, মানে there is a very recognized committee, that is মানে International Committee of Zoological Nomenclature, ICZN, মানে দে আর রেসপন্সিবল ফর নেমিং অল দোজ অ্যানিমালস। যে সমস্ত অ্যানিমাল গুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে তাদেরকে নেমিং করতে হবে। প্রথমে ফার্স্ট থিং ইজ দ্যাট whenever there is any one organism you have found, you have to know that this organism have never been described by any other taxonomist. You need to first identify. প্রথমে তাকে আপনি আইডেন্টিফিকেশনের জন্য ICZN এর যে তাদের যে রেকর্ড আছে, you have to follow those records. And if you find that this type of species have not been written or described previously, that's why the description part is important in case of taxonomy. I have mentioned that identification, then description,
the naming, and then you need to give a classificatory status to those animals. So now you have find that that animal has no kind of those previous description. Now you have to go to the টাইপিফিকেশন প্রসেস। সেই গ্রুপ ধরুন আপনি 10টা সেরকম অ্যানিমালকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন, তাদের মধ্যে আপনি কিছু কিছু অ্যানিমালকে ডেসক্রিপশনের জন্য ব্যবহার করবেন। ইউ নিড টু মানে একদম ডেসক্রিপশন ইন দ্য সেন্স কি দিস অ্যানিমাল কিরকম দেখতে, তাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার কি, তারা হাউ দে এক্সক্রিট, হাউ দে রেসপায়ার, all those minute details will be written, and on the basis of those characteristics and on the basis of the author or the scientist who is actually discovering those animals are then get um, as they are named as a new species. আমি just স্লাইডটা শেয়ার করছি। টাইপিফিকেশন দেখতে পাচ্ছেন তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। Typification, this is the important, very important part. So আমি যেমন ভাবে বলছিলাম যে nomenclature, biological nomenclature typification is actually works as a guiding principle to name any animal, and this is done mainly by the International Code of Zoological Nomenclature. There is a written rule, like we have the constitution in Indian, our Indian construction, we have a constitution, we follow by the rules of the Indian constitution. In the same way, all the author or all the scientists who are discovering those animals need to follow certain codes or certain laws that are actually underlaid by this International Code of Zoological Nomenclature. Okay, and okay, just putting this first. Type are what are the type actually? You need to know what is type. টাইপ কথাটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে ধরুন আপনি একটা জায়গায় গিয়েছেন, ফর সে ইউ হ্যাভ গন ইনটু দি হিলস অফ দার্জিলিং। দার্জিলিং এর খুব সুন্দর সুন্দর অনেক এখন গ্রাম যেখানে অফবিট জায়গাগুলো সবাই যাচ্ছে, সিলেরি গাঁও, ইচ্ছে গাঁও, ইউ হ্যাভ গন দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ ফাইন্ড এ ভেরি ইন্টারেস্টিং টাইপ অফ বাটারফ্লাই দেয়ার। খুব সুন্দর বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে, এবং আপনি যদি সায়েন্স সম্পর্কে ইন্টারেস্ট রাখেন বা আপনার বাটারফ্লাই সম্পর্কে আইডিয়া থাকে, তখন আপনার হয়তো মনে হলো যে এই এই যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দিস ইজ নিউ, দিস হ্যাজ নেভার বিন ডেসক্রাইব বাই এনি সায়েন্টিস্ট। তখন আপনি কি করবেন, সেই জায়গা থেকে 10টা আপনি স্পেসিমেন কালেক্ট করবেন। স্পেসিমেন বা যেগুলো আপনি কালেক্ট করছেন, দোজ আর অ্যাকচুয়ালি ওয়ান টাইপ। 10টা আপনি স্পেসিমেন কালেক্ট করছেন, 10টা টাইপ। টাইপ এই কারণে আপনি বলছেন বিকজ দিজ আর নট নেমড ইয়েট। You are actually you will give the certain name to those animals, and then you will keep and this will be recommended by ICZ, মানে যেটা আমাদের ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তারা সেই জিনিসটা আপনি সেখানে আপনার যে অবজারভেশন সেগুলো পাঠাচ্ছেন, এবং আপনার যে ওই যে স্যাম্পল গুলো আপনি কালেক্ট করবেন, তাদের মধ্যে এবার আমি বলছি ওই টাইপ গুলোর কাকে কোনটা নাম দেওয়া যেতে পারে, সেইগুলো দে উইল বি প্রিজার্ভ ইন এ মিউজিয়াম। হয়তো কোনো একটা মানে যেগুলো প্ল্যান্ট যদি কালেক্ট হয় সেগুলো হয়তো কোনো হার্বেরিয়াম শিটের মাধ্যমে সেটাকে প্রিজার্ভ হচ্ছে, বা যে অ্যানিমাল স্পেসিমেন গুলো আপনি কালেক্ট করছেন সেই স্পেসিমেন গুলোকে কোনো ল্যাবরেটরি কন্ডিশনে বা কোনো মিউজিয়ামে সেগুলোকে কিন্তু পার্মানেন্টলি প্রিজার্ভ রাখতে হবে। Okay, and those things, whatever your description about those animals, they will be published in some international writing. মানে যখনই আপনি সেই স্পিসিসটাকে আইডেন্টিফাই করে নিয়েছেন, পরবর্তীতেও তো কারো কাছে সেটা নতুন মনে হতে পারে যে দিস থিং ইজ নিউ, বাট whenever you have put all your records or description in the ICZN record, then it will be given your name, মানে আপনার নাম অথর হিসেবে সেই সায়েন্টিফিক নেমের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, এবং এই যে আলাদা আলাদা স্পেসিমেন গুলো আপনি কালেক্ট করেছেন, দোজ আর অল ওয়ান টাইপ। প্রত্যেকটা হচ্ছে এক একটা টাইপ।
ফর এক্সাম্পল কি ধরনের মিউজিয়ামে এগুলোকে সংরক্ষণ করা হয়, ধরুন আমি এখানে একটা এক্সাম্পল করছি, জাস্ট কিভাবে হয় ব্যাপারটা, তাহলে আপনাদের একটা ধারণা হবে। In the research collection of Natural History Museum in London. So National History Museum is a renowned museum all over the world that is situated in London. There a bird specimen, এবং একটা bird specimen তারা কিন্তু they have preserved those that sample, and it has also a number. The number is like this: 1886.6.24.20. This is the number, specimen number. And this specimen number was actually firstly described about those group of birds. And this is a specimen of a kind of bird commonly known as the, এটাকে স্থানীয়ভাবে আমরা সেই জায়গায় তাদেরকে spotted harrier বলা হয়, and that spotted harrier was actually then given the scientific name as Sarcus assimilis. Sarcus assimilis. Sushmita, please mute. Sarcus assimilis. So this is the scientific name of that bird, and this was actually identified by, you can see here, this was named and described by Jardine and Selby in 1828, right? 1828 খ্রিস্টাব্দে Jardine and Selby, they have actually spotted, or they have actually find this spotted harrier bird, and these are preserved in the Natural History Museum in London, and it has a scientific name now as the Sarcus assimilis. So whenever this is recorded under the ICZN, International Code of Zoological Nomenclature, this thing is preserved, and the sample that is actually preserved in the this museum, that sample or that type is actually, that is named one type, that type is called as the holotype. So one term is their holotype. So in this way there are some different kinds of type, মানে ওই যে 10টা স্পেসিমেন বা 10টা হোক 100টা হোক বা দুটো হোক, যে সমস্ত স্পেসিমেন গুলোকে কালেক্ট করা হয়েছে, all those have some name. And another thing is there, like you need to know here, what is type material. Type material, sometimes it is not possible that you have collected the whole specimen. Okay, you may not have collected the whole specimen in its adult form or something like that. Maybe you have find out the wings of that animal, or you have just find out the limbs, any hand or any leg of that animal. That can also be used to explain the animal, and that thing will be called as the type material. So type material is a taxonomic device that ties formal name that depending on that material or the device or the part of the body, or which organism may also be there, you are actually to the physical specimen that serve as exemplar of the species. So that device or the material is now used as the exemplar of the species, মানে ওই যে অংশটা, যে ম্যাটেরিয়ালটা কালেক্ট করা হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি কিন্তু পুরো অর্গানিজমটাকে এক্সপ্লেন করতে সাহায্য করছে। এইখানে আর একটা কনসেপ্ট আসে, দ্যাট ইজ টাইপ কালচার। হোয়াট এভার উই আর ডিসকাসিং, ইট is only not restricted to the multicellular organisms or the bigger organisms or the non-microscopic organisms, right? There are certain organisms like the bacteria, per se, virus, they are microscopic, they are very small in nature. So now কি হয়, অনেক ক্ষেত্রে ধরুন একটা স্পিসিসকে বা একটা ব্যাকটেরিয়া আপনি নতুন কিছু একটা খুঁজে বার করলেন, সেইটাকে আপনি তার ভিতরে তার ইন্টারনাল যে স্ট্রাকচার গুলোকে বা আপনি তার সংখ্যা বৃদ্ধি করতে চান, you need to grow them in size to study about those animals. So in that case you need to culture the microorganism. Culture in the sense, আপনি কোন একটা মিডিয়ামে তাকে রেখে তার সংখ্যা বৃদ্ধি করবেন। আপনি হয়তো 5টা কালেক্ট করেছেন, কিন্তু সেটাকে সম্পর্কে তার ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, তার মলিকিউলার কম্পোজিশন, সেগুলো সম্পর্কে আপনার জানতে গেলে আপনাকে বেশি পরিমাণ সেই স্যাম্পল প্রয়োজন। তো দেন ইউ নিড টু কালচার দোজ অ্যানিমালস, মানে একটা টাইপ বা দুটো টাইপ আপনি সেখান থেকে কালেক্ট করেছেন, সেখানে কালচার করে আপনি তার সংখ্যা বৃদ্ধি করছেন। So this type of culture can be termed as the type culture. Okay, but sometimes what happens, for say
You have collected 5 samples from a place and you are culturing them in your laboratory. A scientist is culturing them in the laboratory, but somehow that whole culture is contaminated and all the organisms that are placed in that culture medium has destroyed. কোনোভাবে হয়তো destroy হয়ে গেছে। সো ইন দ্যাট কেস আপনি কি করবেন, ওই destroyed বা যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেইখান থেকে you are taking one organism and you are now repeating the culture technique. You are placing the microorganisms in a new setup. You are new, those will be newly cultured and stored. In that case, this newly cultured specimens or this event of newly culturing all the microorganisms which were lost in its previous form, this can be termed as the neo culture. আপনার আগের যে সমস্ত কালচার গুলো আপনি করছেন কোনোভাবে সেটা হারিয়ে গেছে, আপনি আবার নতুন করে কালচার শুরু করছেন to explain and to identify those organisms, then this can be termed as the neo culture. And type series is like you have collected 15, 20, 30 specimen from or 15, 30 types of those animals from that place and you are explaining them, and this collection and all these things, this is a series, right? And this is called a type series. Type series is all the specimen on which the description of a taxon is based. মানে নতুন একটা জিনিসকে আপনি এক্সপ্লেন করবেন, তো সেইগুলোর জন্য আপনার যতগুলো আপনি স্পেসিমেন সম্পর্কে আলোচনা করছেন, কালেক্ট করেছেন, all those will be termed as the type series. সেগুলো আপনার টাইপ সিরিজ হিসেবে সেটা কিন্তু আপনার বর্ণিত থাকবে। এবং এই যে সমস্ত যে কথাবার্তাগুলো, যে ডেসক্রিপশন গুলো, whatever the descriptions or the characteristics you are writing about those animals, these need to be recorded in the description. আর সেই ডেসক্রিপশনের মধ্যে সেই অ্যানিমালটা কোথা থেকে কালেকশন হয়েছে, কতগুলো টাইপ সেখান থেকে কালেকশন করা গেছে, how it looks, what are the internal characteristics of those animals, how if they are surviving in certain temperature or not, all those things are recorded in the description. Okay, so now we need to know about the kinds of types. What are the different types that are actually important to describe an animal? 10টা নতুন একটা স্পিসিস, একটা নতুন একটা মানে একদম অন্যরকম একটা স্পিসিসের 10টা আপনি স্যাম্পল কালেক্ট করেছেন এবং তাকে ডেসক্রাইব করে আপনি নাম দিচ্ছেন। ওকে, সো সেই যে 10টা করেছেন প্রত্যেকটা এক একটা টাইপ, and those type can be classified in different groups, like the holotype for say, first example. Holotype is when a single specimen is clearly designated in the original description. This specimen is known as the holotype of that species, clearly designated in the original description. 10টা স্যাম্পল কালেক্ট করেছেন, সেই 10টা স্যাম্পলের মধ্যে আপনার মনে হয়েছে যে দিস স্যাম্পল ইজ মোর ইনট্যাক্ট, এটা সব থেকে ভালো আমি দেখে বুঝতে পারছি, দিস ইজ in the best physiological condition and this can be explained better. So keeping all the other specimen of that group aside, you are focusing on one animal and you are describing the group of animal depending on that species only, that how this specimen looks, how, what is the color of the specimen, how many limbs they have, if they have any antenna or not, if they have hairy structure over their body or not. All those things you are explaining or describing on the basis of that one type. Among the 10 other types, you are describing about one type, and that type will be called as the holotype. 10টার মধ্যে যেটাকে আপনার বেস্ট মনে হচ্ছে সেইটাকে আপনি গ্রহণ করে তাকে অ্যাকচুয়ালি আপনি রেকর্ড করবেন as the description of those animals. So that specimen or that type of the group or the type series will be called as the holotype. Understand? Second one is the allotype. You can see here. Allotype is a specimen of the opposite sex to the holotype, designated from among paratype. What is paratype? I'm coming later. So allotype is a specimen which has the opposite sex to a holotype. First, say in the 10 types, you have collected one as the holotype, and that is male in nature, male animal. First, a male Drosophila.
Now, among the 10 group, you are now identifying the best female Drosophila among those 10 animals, among those 10 Drosophila. And now that is your allotype. You also need to describe the animals, the characteristics of the allotype of that female Drosophila also. That will also be recorded in the record. সেটাকেও কিন্তু ডেসক্রিপশনের মধ্যে লেখা থাকবে। তার মানে যেটা হলোটাইপ যে ইন্ডিভিজুয়ালটা আপনি আইডেন্টিফাই করলেন তার ঠিক অপোজিট যে সেক্সটা তাকে ডেসক্রিপশনের মধ্যে আপনি যখন রাখছেন দ্যাট ইজ অ্যালোটাইপ। আর জাস্ট একটা টার্ম বলবো তারপর বাকিগুলো আমি রেখে দেবো কারণ আমার টাইম নেই আমি জানি। সেকেন্ড ওয়ান ইজ দি প্যারাটাইপ। তাহলে একটা আপনার হলোটাইপ হলো, হলোটাইপ ছাড়া ওই যে মানে সেটের মধ্যে আরো পুরো মানে অ্যালোটাইপ বাদ দিন কিন্তু হলোটাইপ ছাড়া ওই গ্রুপের মধ্যে দ্য রেস্ট অফ দি আদার ইন্ডিভিজুয়ালস অর আদার টাইপস অফ দ্যাট টাইপ সিরিজ ক্যান বি কল্ড অ্যাজ দি প্যারাটাইপ। মানে ওই হলোটাইপকে ছাড়া বাকি সবগুলোকেই কিন্তু আপনি প্যারাটাইপ বলতে পারেন। why this is important? Because somehow যেমন যে এক্সাম্পলটা এক্ষুনি দেওয়া হলো দ্য বার্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টোর্ড ইন দি মিউজিয়াম অফ দি লন্ডনের মিউজিয়ামে যে টাইপটা মানে যে বার্ডটা প্রিজার্ভ করা আছে somehow just imagine that sample get destroyed, কোনোভাবে ডেস্ট্রয় হয়ে গেল বা somehow that specimen get বা চুরি হয়ে গেল ধরুন কোনোভাবে। তো নাও এই স্পিসিসটার ক্যারেক্টারিস্টিক্স আমাকে তাহলে কে ডিফেন্ড করবে? অথর যেটা বলেছেন যে দ্যাট স্পিসিমেন হ্যাজ দিস ক্যারেক্টারিস্টিক্স এন্ড অল দোজ থিং দ্যাট উইল বি দেন ডিফেন্ডেড বাই দিস প্যারাটাইপ। ওই টাইপ সিলেকশন মানে টাইপ সিরিজের অন্য যে সমস্ত স্যাম্পল গুলো ছিল তখন তারা আমাকে সাহায্য করবে যে দিস যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দ্য অথর হ্যাজ সেড দিস ইজ জাস্টিফাইড, দিস ক্যারেক্টার্স আর ট্রু। সো দে সাম অফ দেম ওই নটার মধ্যে হয়তো বাকি নটা প্যারাটাইপের মধ্যে তখন কোনো একটাকে আমি তখন সেন টাইপ হিসেবে কালেক্ট করবো। সো ইন দ্যাট প্যারাটাইপ ভলোটাইপ হিসেবে কালেক্ট করবো। In that way, there are other types like the syntypes, lactotype, paratype, neotype, topotype. All those types are there. আমি পরে যেদিনই ক্লাস হবে এইগুলো আবার একবার আলোচনা করব তাহলে আমার রিভিশনটাও হবে আর তার সঙ্গে আমি বাকি হ্যাঁ এসেনশিয়ালিজম তাই তো। আচ্ছা এই জাস্ট কোনো প্রশ্ন থাকলে বলুন বাকিটা আমি পরের যেদিনই ক্লাস পাবো সেদিন আলোচনা করব। বলুন এই পার্টটা থেকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বলুন প্যারাটাইপটা আরেকবার বলবেন? কোনটা প্যারাটাইপ? পিডিএফ সরি প্যারাটাইপ হচ্ছে ধরুন যে টাইপ গুলো আছে তার মধ্যে একটাকে আপনি হলোটাইপ হিসেবে সিলেক্ট করলেন। আদার দেন দি হলোটাইপ অল দি আদার টাইপ অফ দ্যাট টাইপ সিরিজ সবগুলোই হচ্ছে প্যারাটাইপ। মানে যেটাকে সিলেক্ট করলাম সেটাকে বাদ দিয়ে সবাই বাকিগুলো। কারণ ধরুন হলোটাইপ যদি কোনোভাবে আমার এক্সপ্লেনেশন দিতে পারলো না বা কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল পরবর্তীতে সেগুলোই কিন্তু সেই স্পেসিমেন মানে পৃথিবীতে যতগুলো স্পিসিস আছে তার ডেসক্রিপশন হিসেবে কিন্তু ওইগুলোকেই কালেক্ট করা হয়, ওইগুলোকেই দেখা হয় প্যারাটাইপ গুলো। ওকে আচ্ছা আচ্ছা। আরেকটা কোশ্চেন আছে স্যার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা ফার্স্টে বললেন হ্যাঁ ওখানে বাইনারি ফিশনের মধ্যে প্যারামিসিয়াম হলে কি অ্যামিবা হতে পারে না? অ্যামিবা হতে পারে, অ্যামিবা হ্যাজ দ্য বাইনারি ফিশন। অল দি আদার অন্য অনেক রকম আছে যেগুলো দেখবেন বাইনারি ফিশন করে, অনেক ইন্ডিভিজুয়াল আছে সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করা যায়। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো এই যে যত থিওরি আছে কোনোটাকেই আমরা তো পুরোপুরি ঠিক বলতে পারি না। তারপরে আরো পরবর্তীতে আরো তো মানে এখন আরো তো মলিকুলার লেভেলে তাদের জেনেটিক লেভেলে তাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে। বাট দে আর গ্রেট সায়েন্টিস্ট, বিয়ার ডারউইন দে আর গ্রেটেস্ট অফ মানে প্রথম ভেবেছেন তারা এইরকম ভাবে পৃথিবীতে বিভিন্ন অ্যানিমালকে ক্লাসিফাই করা যেতে পারে। প্রথম ভেবেছেন সেই জন্যই তারা এত বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং তারা মানে বায়োলজির জনক হিসেবেও বলা তাদেরকে আমরা দেখতে পারি যে আমাদের চিন্তা ভাবনাটা কি, পৃথিবীতে এত রকম স্পিসিস আছে তাদের রিলেশনশিপ কি এগুলো এক্সপ্লেন করা হচ্ছে। বাট দ্যাট আর গেটিং মডিফাইড ডে বাই টাইম, সেই জন্যই এত রিসার্চ হয় নতুন নতুন জিনিসগুলো মানে করার জন্য অ্যাড করার জন্য। বলুন মৌমিতা। আমি কিন্তু শুনতে পাচ্ছি না।
মানে মমিতার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ, ইমেল আইডিটা জানা যাবে স্যার? না আমাদের এখানেই তো ইন্টারাকশন হচ্ছে, আর ওয়েবসাইটে পাবে ইমেল আইডি, ওয়েবসাইটে আছে আমার। পিডিএফ মানে এসএলএম আছে, আমি বলছি এসএলএম আছে। কালকে বোধহয় আমাকে সুস্মিতা বা কেউ একটা করেছিল, পাঠিয়েছিলাম। হ্যাঁ, যে কোনো একটা ট্যাক্সোনমির বই। এমনও হতে পারে, ধরুন একদম আমি আপনাকে সাজেস্ট করে দিই, চাকিকুন্ডু সরকার, একটা চাকিকুন্ডু সরকারের আমরা যখন পড়তাম বই ছিল, চাকিকুন্ডু সরকারের জেনারেল জুলজি এরকম পার্ট 1-2, দুটো পার্ট ছিল। আপনি সেই বইটাও পড়তে পারেন, তার মধ্যে দেখবেন সমস্ত কিছু আছে, তার সঙ্গে ট্যাক্সোনমি আছে, সেটাও আপনি ফলো করতে পারেন। যে কোনো অন্য, আমি কোনো নাম বলবো না, যে কোনো বাংলা মানে বাংলা নয় ইংলিশ, যে কোনো অথার, ইন্ডিয়ান অথারের আপনি ট্যাক্সোনমি সম্পর্কে বই পাবেন। দ্বিতীয় হচ্ছে, জাস্ট গুগলে আপনি সার্চ করবেন ট্যাক্সোনমি, দেখবেন কত সুন্দর সুন্দর বিভিন্ন পিডিএফ ফাইল থেকে শুরু করে কত কি বেরিয়ে আসছে। তার মধ্যে যেটা আপনার পড়তে সুবিধা হচ্ছে সেগুলো আপনি পড়বেন। স্যার এই অ্যাপেও আছে হ্যাঁ, অনেক অ্যাডিশনাল Yes. রিসোর্সেস। দিতে পারবেন? হ্যাঁ, নোটস দিতে পারবেন? নোটস আমি তো সেরকম, যেহেতু আমাদের এসএলএম থাকে, আমাদের আলাদা করে নোটস দেওয়া হয় না, বাট এটার আবার আমাদের কি যে note? এসএলএম প্ল্যাটফর্ম, যেটা আমাদের এলএমএস প্ল্যাটফর্ম আছে, দেখবেন ওইখানে অনেক নোট আছে, ওইখানে অনেক আমি তবুও ওর মধ্যে আরো নোট অ্যাড করার চেষ্টা করব, এবং ওর মধ্যেও যে সমস্ত স্টাডি মেটেরিয়াল গুলো আছে সেগুলো আপনারা ফলো করেন। কি বলছি বুঝতে স্যার, পারছেন? বেঙ্গলিতে আছে, ইংলিশে হলে ভালো। কোনটা? পিডিএফ গুলো সাইডে বেঙ্গলি ভার্সনে আছে, আমার ইংলিশ ভার্সন লাগবে। অ্যাকচুয়ালি যে এসএলএম গুলো ছিল, আপনারা যখন ভর্তি হয়েছেন তখন অলরেডি এই বছর থেকে যখন সিবিসিএস এর নতুন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, they all have books in English medium, no Bengali medium। মানে এই বছর থেকে আপনারা যেহেতু সেকেন্ড ইয়ার, আপনাদের পর্যন্ত আমরা মানে কি স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়ার জন্য বাংলা মাধ্যম, যেটা সব থেকে উপকারী। আগের ভার্সন গুলোতে আমাদের ইংরেজি মাধ্যমে বই ছিল না, but right now all the syllabus is now in English medium from the first year onwards, but our you and the third year students, they will follow the previous syllabus. They have the SLM in the Bengali version, but I will suggest that many of you actually write the exam in English. You need to follow the notes that are uploaded in the LMS platform, and also I will just contact me, I will try to provide you some notes, okay? স্যার Mail ফোন me. নাম্বারটা তাহলে আপনি দিয়ে দেবেন মেলে। মেল করে দেবেন, আমি সমস্ত কিছু সাহায্য করে দেবো, ওকে? ঠিক আছে স্যার। টপিক একটু যদি বলে দিতেন। আচ্ছা, আমাদের কিন্তু সময় বেশি নেই এই রিলেটেড টপিক, মানে এসেনশিয়ালিজম। জাস্ট আমি একটা কথা বলেছি, এসেনশিয়ালিজম কথাটা এসছে এসেন্স থেকে। এসেন্স হচ্ছে জাস্ট, আমি যেমন ভাবে টাইপ স্পিসিস কনসেপ্ট, টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আমরা কি বলেছিলাম, যে অ্যারিস্টটল বা প্ল্যাটো, তারা অ্যাকচুয়ালি দে হ্যাভ ক্লাসিফাইড অল দি অর্গানিজমস অন দি বেসিস অফ দি ভ্যারিয়েশন, মানে যারা যেরকম দেখতে টাইপ, তাদেরকে আলাদা আলাদা টাইপ বের করা হচ্ছে। এসেনশিয়ালিজমে সেরকম ভাবেই অ্যাকচুয়ালি এসেনশিয়ালিজম থিওরি অফ ক্লাসিফিকেশন, সেটাও অ্যারিস্টটল এবং প্ল্যাটো মেইনলি তাদের এক্সপ্লেন করা। তারা বলছেন যে any organism to remain in the same group, they need to have some particular essence. Essence মানে হচ্ছে বৈশিষ্ট্য, মানে কিছু কমন বৈশিষ্ট্যগুলো থাকলেই তারা একমাত্র একটা গ্রুপে ক্লাসিফাই করবে, নট অন দি বেসিস অফ দি রিপ্রোডাকশন এন্ড অল দি আদার থিং। তো সেই কনসেপ্টটা থেকেই এসেনশিয়ালিজমের, মানে দেখুন ক্লাসিফিকেশন একটা আলাদা জিনিস, আর স্পিসিয়েশন আলাদা জিনিস। স্পিসিয়েশন কনসেপ্ট অ্যাকচুয়ালি শুধু স্পিসিসকে এক্সপ্লেন করা, স্পিসিস জিনিসটা কি। আর ক্লাসিফিকেশন থিওরি গুলোতে কি হয়, যে আমি ক্লাসিফাই যখন করতে যাব কোনো অ্যানিমালকে, কোন বেসিসে করব ক্লাসিফিকেশন, সেরকম ভাবে এসেনশিয়ালিজমে অ্যাকচুয়ালি দে হ্যাভ emphasized on the essence that are present within the animals, সেই জন্য এটাকে বলা হচ্ছে এসেনশিয়ালিজম। তার মানে স্যার জল, যেরকম জলে বসবাসকারী প্রাণীরা সবগুলো একটা গ্রুপের মধ্যে, তাদের এরকমই কনসেপ্ট। এবার তার মধ্যে হয়তো যারা জলে বসবাস করে তাদের আবার কতগুলো লিম্ব আছে, মানে পায়ের বা তাদের পায়ের গঠনগুলো কেমন, বাইরের শুধুমাত্র নেচার দেখে, মানে একটা গ্রুপ ওনারা অলরেডি স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য নিয়ে সেই বৈশিষ্ট্যটার বেসে একটা করে গ্রুপ একটা করে গ্রুপ এসেন্স থাকতে হবে সেই গ্রুপে থাকতে গেলে। দিস ইজ এসেনশিয়ালিজম। এগুলো কিন্তু খুব একটা মানে আমরা শুনে মনে হচ্ছে খুবই থিওরি গুলো খুবই মানে ভুল থিওরি, দ্যাট ইজ নট।
সব থেকে আপনাদের ভাবতে হবে তাঁরা এই কথাগুলো বলেছিলেন যখন সেটা কত আগে। সব থেকে প্রথম, মানে কেউ তখন কল্পনাই করেননি যে আমাকে এই অ্যানিমেল গুলোকে আমাকে ক্লাসিফাই করতে হবে, নইলে আমি এদের সম্পর্কে আলোচনা করতে পারবো না, মানে এর ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারবো না। সেই জন্য এগুলো আমাদের এই এই কিভাবে ইভলভ হয়েছে থিওরি গুলো সেটা জানাটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আর কিছু? হ্যাঁ মৌমিতা, থিওরি। স্যার হ্যাঁ হ্যাঁ ইমিপিয়েন্ট স্পেসিয়েশনটা হ্যাঁ, ইমিডিয়েট স্পিসিয়েশনটা আমি বললাম যে ধরুন একটা স্পিসিস অনেক দিন ধরে ইভলভ হয়ে একটা নতুন ধরনের স্পিসিস হয়, এই মাঝের যা তাদের যে প্রসেস অনেক ছোট ছোট মাইক্রো ইভলিউশন হয়, সেই মাইক্রো ইভলিউশন গুলোর ফলে তখনও কিন্তু তারা পুরোপুরি রিপ্রোডাক্টিভ আইসোলেটেড হয়ে আলাদা হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু তারা কিন্তু একটা স্পিসিয়েশন প্রসেসের মধ্যে আছে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে কিন্তু মেয়র তার বায়োলজিক্যাল স্পিসিয়েশন থিওরি দিয়ে মানে তিনি এক্সপ্লেন করতে পারেন এই যে ইন্টারমিডিয়েট স্টেপ গুলো। আর ক্ল্যাডিজমটা হচ্ছে যখন ক্লেড, এটা আর একটু এক্সপ্লেন করতে পারলে ভালো হতো। ক্লেডটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, সময় আছে কি আমাদের? সময় তো নেই, বাট দাঁড়ান আমি শুনে নি। হ্যাঁ স্যার। সুনীতি ম্যাডাম আছেন? সুনীতি ম্যাডাম? হ্যাঁ স্যার আমি আছি 9:37 হয়ে এই সরি 7:37, আমি আর জাস্ট 2 মিনিট নিচ্ছি। হ্যাঁ 2 মিনিট, হয়ে গেছে। ইয়েস 2 মিনিট। ক্ল্যাডিজম ইজ অ্যাবাউট, মানে যেমন ভাবে বলা হয় বংশ, ক্লেড। ক্ল্যাডিজমে অ্যাকচুয়ালি কি হয় যে যারা এভলিউশনারি, যারা রিলেটেড ইন্ডিভিজুয়াল, মানে যাদের অ্যানসেস্টার একই, ধরুন যদি গ্রামের দিকে আমরা কি হয় আমাদের বংশ ভাগ হয় একদম শুরু থেকে, যখন ধরুন আমার দাদুরা 2 ভাই, আপনাদের সবার হয়তো কিরকম ভাগ আছে, ধরুন আমার দাদুরা 2 ভাই, সেই ভাগ থেকে সেই যে দুটো ভাই তারা আলাদা, এবার দুটো ভাই থেকে তাদের আলাদা আবার বংশ বিস্তার করেছে। তো ওই যে 2 ভাই তাদের পর থেকে যে সমস্ত, মানে ওই 2 ভাই হচ্ছেন এক একজন করে অ্যানসেস্টার, সেই অ্যানসেস্টর থেকে আলাদা আলাদা রকম ভাবে বিভিন্ন নতুন মেম্বার গুলো এসেছে। তেমন ভাবেই নেচারেও এক একটা ক্লেড তৈরি হয়েছে, যেমন ভাবে ধরুন একটা অ্যানসেস্টর তার থেকে বিভিন্ন রকম ভাবে ইভলিউশনারি প্রসেস হয়ে বিভিন্ন রকম চেঞ্জেস হয়ে আলাদা আলাদা গ্রুপ অফ অ্যানিমেলস তৈরি হয়েছে, আলাদা আলাদা স্পিসিস। সো এইভাবে যারা একই অ্যানসেস্টর থেকে আসে তারা হচ্ছে একটা ক্লেড। এই কনসেপ্টে এইরকম ভাবে যখন আমরা অ্যানিমেল গুলোকে ক্লাসিফাই করবো যে যাদের মানে যাদের এভলিউশন একই অ্যানসেস্টর থেকে হয়েছে তাদেরকে আমরা একটা গ্রুপে রাখবো, এই কনসেপ্টে যখন ক্লাসিফিকেশনটা করা হয় দ্যাট ইজ ক্ল্যাডিজম। ক্লেড থেকে কথাটা এসেছে, ক্লেড মানে বংশ, তাদের পূর্বপুরুষ থেকে ধরুন একদল ম্যামেলিয়ানের একটা, সেই ম্যামেলিয়ানের মধ্যে অন্যান্য যত ম্যামেলিয়ান গুলো একটা ক্লেড। সো দিস ইজ ক্ল্যাডিজম। এইভাবে ভাবা হয়েছে। এখানে দেখুন মানে পূর্বপুরুষটা ইম্পর্টেন্ট বা এভলিউশনারি সিগনিফিকেন্সটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনি ওই এসেন্সের কথা ভাবছেন না, মানে এই গুণগুলো থাকলেই আপনি ভাগ করবেন তা নয়, এখানে তাদের অ্যানসেস্টরটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে ক্ল্যাডিজম বলা হচ্ছে। ওকে, সো আই থিংক আমরা অনেকগুলো টপিক কভার করলাম, যেটা EZO-6 জাস্ট আমি বলিনি, EZO-6 এর প্রথম দুটো চ্যাপ্টার ইউনিট আছে, সেই ইউনিট দুটোর মধ্যে টাইপিফিকেশনের কিছুটা পোর্শন বাদ রইলো, বাকিটা আমি করে দিলাম। বাকি নিশ্চয়ই সবকিছু নর্মাল হলে আশা করছি পিসিপি শুরু হবে, পিসিপিতে গিয়ে আপনারা ক্লাস করবেন, এগুলো করালে সেগুলোও আবার করে নেবেন স্যারদের কাছে। আর তাছাড়াও আমি আবার যখন যদি কোনো স্টাডি সেন্টারে যাওয়ার সুযোগ হয় সেখানে গিয়ে তো আপনাদের সাথে ইন্টারাকশন হবেই। আর এরপরে আবার যখন আমি EZO-6 এর ক্লাস নেবো এখান থেকে আমি আবার শুরু করবো। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এন্ড করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সুনীতি ম্যাম আপনি এন্ড করে দিন। সুনীতি ম্যাম